28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। যে পশ্চিমবঙ্গে পিসি ভাইপো ছাড়া কিছু হয় না, একটা গাছের পাতাও নড়ে না, আর এত কোটি টাকার দুর্নীতি, এরম চাকরি বিক্রি আর ওনারা জানেন না, এটা হতে পারে না। যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। দেখুন, এইরকম ডায়লগ উনি আগেও দিয়েছিলেন, প্রমাণ দিতে পারলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। উনি ভালোভাবে জানেন যে দুর্নীতি করার জন্য কারোর ফাঁসি হবে না, দুর্নীতি করার জন্য কারোর ফাঁসি হবে না, উনি ভালোভাবে জানেন। তাই এই ডায়লগ দিচ্ছেন, হাততালি পাবেন ওই কথা ভেবে। প্রথমত, পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা ভোট হয়নি। প্রকৃত যদি ভোট হয়, সত্যিকারের ডায়মন্ড হারবারে যদি মানুষ তার ভোট দিতে পারে, পশ্চিমবঙ্গে যদি মানুষ তার ভোট দিতে পারে, ওই 7 লক্ষটার সাথে এসে দাঁড়াবে, আমি আপনাকে বলে দিলাম। শুধুমাত্র কি জাগো বাংলা একদম সঠিক খবর দেয় আর বাকি সব মিডিয়া ফেক নিউজ দেয়, আর উনি যা কথা বলেন সব সঠিক কথা? দেখুন, আমি যতদূর চার্জশিট দেখেছি, চার্জশিটে বলা হয়েছে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই সম্বন্ধে কে হতে পারত? তারা পঞ্চায়েতের লোক হতে পারতো, এটা অন্য কোনো দলের কেউ হতে পারতো, যে কেউ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতো। এটা ব্যাপারটা তো হয়ে গেল কি বলুন তো, ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি। উনি কেন মনে করছেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি? আর এটাই মনে করছেন, এর থেকে পরিষ্কার যে কোথাও একটা উনি একটু ভয় পাচ্ছেন যে আগে ভাগে আমি নিজের এটা বলে দিই, তাহলে পরবর্তীকালে আমার নাম আসলে আমি বলবো বাবা দেখো আমি তো আগেই বলেছিলাম। এটা সবাই জানে যে পশ্চিমবঙ্গে পিসি ভাইপো ছাড়া কিছু হয় না, একটা গাছের পাতাও নড়ে না, আর এত কোটি টাকার দুর্নীতি, এরম চাকরি বিক্রি আর ওনারা জানেন না, এটা হতে পারে না। দেখুন, সেটা সিবিআই বলতে পারবে যে কেন সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল। নর্মালি এরকম কে কাকে বলে, ধরুন কেউ কারুর ভাসুর হলো, কাকে বলল জনৈক। আমি জানি না সিবিআইয়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী সম্পর্ক, তবে এটা আমার তো মনে হয় সিবিআইয়ের যে আইও, ওনাকে জিজ্ঞেস করা উচিত এই জনৈক কথাটা কেন ব্যবহার করলো। উনি তো এটা ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশনে তো এই প্রশ্ন আসবে। আর সিবিআই কিন্তু এটাও ইনভেস্টিগেশন করছে যে মানি ট্রেলটা আলটিমেটলি কোথায় গেছে। এবার যদি মনে করে এই মানি ট্রেলটা গিয়ে শেষ হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তার ডিটেলস দেবে না, তার বাবার নাম, তার ঠিকানা, কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়? এইসবের জন্যই তো বিভিন্ন মহলে প্রশ্ন আসছে আজকে সিবিআইয়ের ইন্টিগ্রিটি নিয়ে। প্রকৃত উনি যদি চান যে আমি অন্যায় করেছি, তাহলে ওনার প্রথম উচিত এই সাংসদ পদ থেকে ইস্তফা দিন এবং স্বীকার করুন আমি ভুল করেছি, আমি টাকা নিয়ে চাকরি দিয়ে আমি অন্যায় করেছি, ভুল স্বীকার করার সাহস দেখান, তারপরে ফাঁসিতে ঝোলার কথা বলবেন। উনি ভালোভাবে জানেন এর জন্য তো ফাঁসি হয় না, তাই জন্য এই বড় বড় ডায়লগ দিচ্ছেন। আর হয়তো হয়তো উনি কোথাও একটা কনফিডেন্স ওনার আছে যে সিবিআই কিছু করতে পারবে না। ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি। আপনি আমায় বলুন না, চার্জশিটে কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি একজন জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি কংগ্রেস করেন, আমি আরেকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানি যে আমাদের হাইকোর্টে প্র্যাকটিস করেন, কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়? সিবিআই তো কারোর নাম বলেনি, তাহলে উনিই বা বলছেন কেন? বা ওনার আইনজীবী বলছেন কেন? আইনজীবী কেন বলছেন সেটা আইনজীবী বলতে পারবেন উনি কি বলেছেন। তবে এতে কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি কেন যেচে পড়ে আমি বলতে যাবো? আমি ভাবছি কেন যে ওনার কথাই বলা হচ্ছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে, কেন ভাবছেন উনি? আমি তো বললাম এই কনফিডেন্সটা পাচ্ছে, তার কারণ জানে সিবিআই কিছু করবে না, ওপরে সিকি বাধা আছে। কিন্তু বিষয়টা হলো এইটা যে আপনাদের ধরে কেন? আপনারা সারদাতে তো সিপিএমের লোকের নাম আসেনি, কংগ্রেসের লোকের নাম আসেনি, নারদাতে তো আসেনি, নিয়োগ দুর্নীতিতে তো আসেনি, আপনাদের নামটাই আসছে কেন? অন্য কারুর বাড়ির থেকে তো 50 কোটি টাকা পাওয়া যায়নি, আপনার নেতার বাড়ির থেকে কেন পাওয়া যাচ্ছে? আপনারা চুরি করবেন, হ্যাঁ এটা আলাদা ব্যাপার, চুরি করছেন কোনো কারণে, অজ্ঞাত কারণে আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সিবিআই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তো অনস্বীকার্য যে আপনারা চুরি করেন, এটা স্বীকার হয়ে গেছে যে আপনারা চাকরি চুরি করেছেন এবং ক্যাবিনেটে মেনে নিয়েছেন, তারপরে তো আর এই কথাগুলো বলা মানায় না। শুধুমাত্র কি জাগো বাংলা একদম সঠিক খবর দেয় আর বাকি সব মিডিয়া ফেক নিউজ দেয়, আর উনি যা কথা বলেন সব সঠিক কথা? বিষয়টা হলো যে
এই মিডিয়ায় যখন উনি ক্ষমতায় আসেননি তখন এই মিডিয়া ছিল ভগবান, আর ওনার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে সেই মিডিয়া যদি প্রকাশ করেন, যেরকম আপনারা এই কাজ করছেন, আপনাদের বিরুদ্ধে আক্রমণ নেমে এসছে, সুমনদের বিরুদ্ধে আক্রমণ নেমে এসছে, যারাই ওনার বিরুদ্ধে কথা বলবেন তাদের বিরুদ্ধে এতে আক্রমণ নেমে আসবে। তাই এটা বলে লাভ নেই, কারণ উনি একটা চাইছেন হিটলারই রাজ তৈরি করতে। উনি গণতন্ত্র মানেন না, ভোট হতে দেন না। এখন যে আরেকটা আমাদের যে পিলার, যে প্রেস বা মিডিয়া যাই বলুন, সেটাকে উনি ধ্বংস করে দিতে চাইছেন। দেখুন, উনার কথার একটাই যে আরও বেশি সন্ত্রাস করতে হবে, আরও বেশি গণতন্ত্রকে লুট করতে হবে। কিন্তু অবাক লাগে, রাজনীতিটা কিন্তু কোনো খেলা না, এটা মানুষের জীবন জীবিকার ব্যাপার। যারা রাজনীতিটাকে খেলা বলে তাদের তো আমি মনে করি ভোটে দাঁড়ালে মানুষের উচিত যে বর্জন করা, যে এরম যারা আমাদের জীবন জীবিকাকে খেলা বলে তাদেরকে আমরা একটা ভোটও দেবো না। এরই মাঝখানে কীর্তি আজাদ বলে উঠলেন গরদান দরকার হলে সেটাও দিয়ে দেবো। কি বোঝাতে চাইলেন? আপনাকে বললাম না, যে যত তৃণমূলে ঢোকার একটাই হলো ক্রাইটেরিয়া, ঢুকে পদ পাওয়ার একটাই ক্রাইটেরিয়া হলো যত পারবে মানে গাছের ওপরে তুলতে হবে। ওনাদের একজন সুপ্রিমো আছে, তাকে তুললে আপনি যত বাজে কথা বলবেন, যত এরম ভুলভাল কথা বলবেন, যত ওই সুপ্রিমোকে গাছের ওপরে তুলবেন, তত আপনি সেরা, আর আপনার কোয়ালিটি কিছু থাকার দরকার নেই। শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলছে যে এবার 215 পার করব, এত কিছুর মাঝেও এই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস তিনি কোথা থেকে পান? দেখুন, এটা আত্মবিশ্বাস না, এইটাকে বলে হলো বিরোধী শূন্য করা। এটাকে বলে হলো যে ভারতের যে সংবিধান তার বিরুদ্ধে কাজ করা। কারণ একটা রাজ্য বা দেশ চলবে যদি আপনার বিরোধী ভালো হয়। ওনার টার্গেটটাই হলো বিরোধী শূন্য করা, সন্ত্রাস করে। ওনার ক্ষমতা থাকলে উনি এটা বলুন যে প্রকৃত নিরপেক্ষ আমি ইলেকশন করাবো, দেখি আমি কটা ভোট পাই। বলবে না, কারণ জানে প্রকৃত নিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে ওনাকে লোকে ভোট দেবে না।